অতি নিরুপম ও সৌন্দর্যে মণ্ডিত এক পুষ্প নিহিত পালঙ্কে বসেও অন্তঃস্থলে তীব্র এক ব্যথার অস্বস্তি টের পাচ্ছে তনুকা। এই ব্যথা তার নিকট এক মারাত্মক বিষ ব্যথা। এই 21 শতাব্দীতে এসেও এমন এক বিবাহ কোনো মেয়েরই কাম্য নয়, কিন্তু তার সাথেই ঘটে গিয়েছে এহেন নির্দয় নিষ্ঠুর এক কাজ। ব্যাপারটা বর্তমানে তার নিকটে মাত্রাধিক কুৎসিত ঠেকছে যেন। এই যুগে এসে গ্রামের এক জমিদার ছেলের সাথে বিয়ে, এই সময়ে এসেও জমিদারি চলে। তনুকা আশ্চর্য। তার থেকে অধিক আশ্চর্য সে তার বাবার ব্যবহারে। তিনিও বা কী করে রাজি হতে পারলেন এই বিয়েতে? একবারের জন্য তার কথা ভাবলেন না? বাবা নামক মানুষটার সাথে কি আদৌ এত নিষ্ঠুর ব্যক্তিত্ব মানায়? এসব চিন্তার মাঝেই দরজা ঠেলে হাজির হয় এক লম্বা চওড়া গড়নের পুরুষ মানুষ। এই মানুষটি তার স্বামী, তার প্রাণেশ্বর, যাকে আজ তিনবার কবুল বলে বিবাহ করেছে সে। স্বামী নামক লোকটাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখেও বিছানা ছেড়ে নামল না তনুকা। বসে রইল ঘাপটি মেরে। লোকটি নির্নিমেষ কিছুক্ষণ তাকে চেয়ে দেখল, হয়তো বোঝার চেষ্টা করলো তার ভাবমূর্তি, কিন্তু কিছুতেই কিছু ঠাহর করতে না পেরে এগিয়ে গেল সে। ঠিক গিয়ে থামল পুষ্প সজ্জিত পালঙ্কের নিকটে। অতঃপর ঠোঁটের কোণে চমৎকার এক হাসি ঝুলিয়ে বলল, বাসর রাইতে স্বামীর পা ধইরা যে সালাম করে দোয়া নিতে হয়, তুমি বোধহয় তা জানো না। কণ্ঠ শুনে ফ্যাল করে তাকায় তনুকা। লোকটা কি এমন অশুদ্ধ ভাষায় কথা বলে? আজীবন এভাবেই কথা বলবে? মাথা ঘুরে ওঠে তার। বিদেশ থেকে পড়াশুনো করে ডিগ্রি নিয়ে এসে এখন এমন অশিক্ষিত এক ছেলের সাথে সংসার করতে হবে তাকে। এই ছিল ভাগ্যে তার। মনের দুঃখে মরে যেতে ইচ্ছে হলো তনুকার। জবাব দিল না কোনো। তার এহেন নীরবতা দেখে ফের হাসল সেই লোকটি। বেশ আহ্লাদের সুরে বলে উঠল, কথা কইবা না বিবি? এবার অতিরিক্ত রাগ হলো তনুকার। আহ্লাদ যেন উপচে পড়ছে তার। বিবি ডাকে মাত্রাধিক ক্ষিপ্ত হলো সে। উঁচু আওয়াজে তাই বলে উঠল, খবরদার, আমার সাথে একদম আহ্লাদ দেখাবেন না। লোকটি পাত্তা দিল না তাকে। পা তুলে অতি আয়েসের সমেত তার নিকটে বসল। অনুকা ক্ষুব্ধ হয়ে চাইল তার দিকে। এই প্রথম লোকটিকে দেখছে সে। বিয়ের আগে বাবার সাথে রাগ দেখিয়ে ছেলের ছবি অবধি দেখেনি। আজ এত কাছ থেকে তাকে দেখে মনে হচ্ছে সে নিতান্তই এক সুদর্শন পুরুষ। শ্যামলা গায়ের রঙেও কি চমৎকার এক মুখশ্রী, ধারালো চোয়াল, নিখোশ কালো এক জোড়া চোখের মণি, সেই সৌন্দর্য বাড়াচ্ছে যথেষ্ট। গাল ভর্তি সূক্ষ্ম দাড়ির উপস্থিতিতেও চোখ এড়ায়নি তার। ঠোঁটে ঝুলিয়ে রাখা এই চমৎকার সুন্দর হাসি অতিশয় রহস্যময় ঠেকছে যেন। এমনি কি দেখো বিবি যান, নজর লাগবো তো। ভুরু কুচকায় তনুকা। এই লোকের মুখাবয়বের সাথে এই ভাষা যাচ্ছে না ঠিক। মনে হচ্ছে যেন জোর করে বলছে সে। তনুকা নিষ্পৃত সুরে বলে উঠল, আপনি কি বাংলা কথা বোঝেন না? বলেছি না আমার সাথে আহ্লাদ না দেখাতে? তবে কোন সাহসে এমন বিবি বিবি বলে চেঁচাচ্ছেন? দুর্বোধ্য হাসল লোকটি। বলল, প্রথম দিন আইসাই আমার সাহস নিয়ে কথা কইতেছ বেবি? আমার সাহস দেখাইলে আইজ হজম করতে পারবা তুমি? তনুকা বুঝল না ঠিক, তাই নিষ্পলক চেয়ে রইল। লোকটি আচমকা তনুকার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার এহেন ব্যবহারে হতভম্ব তনুকা নির্বাক চেয়ে রইল কেবল। বিবি যান, মাথা ধরছে অনেক। তোমার বাপে না বড্ড পেঁচাল পারে, সহজ কথা সহজভাবে বোঝেই না। তারে বুঝাইতে গিয়া এখন আমার মাথা ধরছে। মাথাটা একটু টিপা দাও তো। তনুকা বোকার মতো বসে আছে। লোকটার কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না সে। এই লোক তার বাবার সাথে কি কথা বলছেন? কি নিয়ে পেঁচাল হয়েছে তাদের? তনুকা বিরক্ত হয়ে মাথায় ঠেলা মেরে বলে উঠল, উঠুন আপনি। আর কি সব বলছেন? বাবার সাথে আপনার কি কথা হয়েছে? কিসের পেঁচালের কথা বলছেন আপনি? এই, আপনি আবার কোনোভাবে আমার বাবাকে ভয়টয় দেখিয়ে আমায় বিয়ে করেননি তো? দেখুন, এমন হলে কিন্তু আমি পুলিশ কেস করব। লোকটি শব্দ করে হেসে ফেলল। উঠে বসল সোজা হয়ে। মুখটা তনুকার দিকে এগিয়ে এনে বলল, পুলিশ কেস করবা তুমি আমার নামে? তোমার স্বামীর নামে? হ্যাঁ হাসাইলা বিবি। ফের সশব্দে হাসল সে। তনুকা চোখের দৃষ্টি শুরু করলো। গম্ভীর সুরে বলল, সত্যিটা বলুন আমায়, নয়তো আমি এই বিয়ে কখনোই মানব না। হাসি থামালো সে। তনুকার দিকে গম্ভীর মনোযোগে চাইল। ফিসেলে কণ্ঠে বলল, তোমার মানার প্রয়োজন নাই, আমি মানি তাতেই চলবো। তনুকা ক্ষুব্ধ হয়ে বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি। কিন্তু আমি তো তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না বিবি যান। তনুকা দাঁতে দাঁত চপল। মাত্রাধিক ক্রোধে মাথা ধরেছে তার। উঠে দাঁড়ালো সে। ক্রোধে সমেত বলল, আমি এই রুমেই থাকবো না আর। আপনাকে এই মুহূর্তে আমার অসহ্য লাগছে। আপনার সাথে একা একটা রুমে থাকা অসম্ভব। বলেই এগোতে নিলে
তার হাত চেপে ধরে লোকটি। ক্রূর হেসে বলে, আমার অনুমতি ছাড়া এই বাড়িতে কিছুই হয় না। আইজ এখন এই কক্ষ থেকে বাইর হওয়া তোমার জন্য নিষিদ্ধ। আর আইজ আবার আমাদের বাসর রাইত। এই রাইতে কেউ স্বামীর থেকে দূরে যায় না, আরো কাছে আয়ে। বুঝছো বেবি? তনুকা দাঁতে দাঁত পিষে বলে ওঠে, হাত ছাড়ুন। হুম, ছাড়ুম না। দেখুন, আমি কিন্তু চিৎকার করব। ছি, মাইনছি কি কইব? আইজ বাড়িতে অনেক মানুষ, চিৎকার চেঁচামেচি করলে কাইলকার লজ্জায় মুখ দেখাইতে পারবা না। তনুকার ক্রোধ ক্ষণে ক্ষণে বাড়ছে কেবল। এই কয়েক মিনিটের ব্যবধানেই লোকটাকে অসহ্য লাগছে তার। এর সাথে সারা জীবন কি করে থাকবে সে? লোকটি হাট ছাড়ল না বলে সেও আর উপায়ন্তর না পেয়ে বসে পড়ল তার পাশে। ক্লান্ত সুরে জিজ্ঞেস করল। কি চান আপনি? লোকটি দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে ধরল। কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তনুকার দিকে চেয়ে থেকে বলল, আপাতত তোমারে। লোকটির এমন দৃষ্টিতে বড্ড অস্বস্তি আর ভয় হলো তার। মনে মনে আওড়ালো, লোকটি কি এখন তার ওপর স্বামী অধিকার খাটাবে? নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া তার কি আর কিছুই করার থাকবে না? এক সমুদ্র পরিমাণ অসহায়ত্ব নেমে এলো তার পুরো অঙ্গ জুড়ে। ভীত কম্পিত সুরে বলল, আমি এক্ষুনি এসবের জন্য প্রস্তুত নই। ফের হাসলো লোকটি। রসিকতার সুরে বলল, ওমা, এর জন্য প্রস্তুতিও লাগে? বিয়ের আগে প্রস্তুতি নাও নাই বুঝি? না। কিছুটা শক্ত গলায় জবাব দিল সে। লোকটি এগিয়ে এসে তনুকার কানের পিছে চুল গুজে দিল। জিজ্ঞেস করলো, তা প্রস্তুতি নিতে কতদিন লাগবো? কিছুটা সাহস নিয়ে সে জবাব দিল, 1 মাস। 1 মাস? কি যে কও না বেবি, এমন সুন্দরী একটা বউয়ের কাছ থেকে আমি 1 মাস দূরে থাকুম? এমনি কি সম্ভব? এমনি করতে পারলে কি আর আমি আমার আগের স্ত্রীর মারা যাওয়ার 15 দিনের মাথায় আবার বিয়ে করে লাই? পারলে তো আর কখনো বিয়াই করতাম না। পারি নাই বইলাই তো চাইরখানা বিয়া করে বইছি। তনুকা হতবাক, নির্বাক, নিষ্পলক চেয়ে আছে কেবল। তার নিবিড় নিরেট শূন্য চাহনি দেখে হাসে লোকটি। বিস্ময়াবিষ্ট হয়ে তনুকা প্রশ্ন করে, আপনি এর আগেও আরো 3টা বিয়ে করেছেন? তার মানে আমি আপনার 4 নাম্বার বউ? ঠোঁট ছড়িয়ে হেসে লোকটি স্বগতোক্তি করল। হ্যাঁ, আমি এর আগেও 3টা বিয়ে করছি, কিন্তু দুঃখের ব্যাপার বউ বাঁচে না বেশি দিন, কেমনে যেন মইরা যায়। তুমি হয়ে লাগে আমার 4 নাম্বার বউ, আর শেষ বউ। তোমার কিন্তু মরে গেলে চলবো না, বুঝছো তো বিবিজান? বাইরে হঠাৎ ঝুম বৃষ্টি আরম্ভ হয়েছে। আজ সকালেই তো কাঠফাটা রোদ্দুর ছিল, আর রাত হতেই এমন বৃষ্টি যেন কারোর কাম্য নয়। বৃষ্টির সাথে সমান বেগে বইছে বাতাসও। বাতাসের দাপটে বারান্দার পর্দা খুলে আসবে বোধহয়। দক্ষিণের জানালাটা ধরাস ধরাস শব্দ করে বাড়ি খাচ্ছে। তনুকা মৃত স্পষ্ট, আর এইসব শব্দে আরও বেশি বিরক্ত সে। তার পাশে বসে থাকা নির্লিপ্ত মানুষটা এবার উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বন্ধ করলো বারান্দার দরজা আর জানালাটা। ফের এসে বসলো তনুকার ওটি নিকটে। তনুকার দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করে বলল, আমার বাবা নিশ্চয়ই কিছু জানতেন না। জানলে এমন বিবাহিত একটা লোকের গলায় কখনোই আমায় ঝুলিয়ে দিতেন না। আপনি আমাকে আর আমার বাবাকে ঠকিয়েছেন। আপনার পুরো পরিবার আমাদের ঠকিয়েছে। এমন একটা ঠকবাজ মানুষের সাথে আমি কখনো সংসার করব না। আহা বিবিজান, তুমি না বড্ড বেশি কথা কও। এত কথা না কয়ে এখন শুয়ে পড়ো তো, কাইলে আবার সকাল সকাল উঠতে হইব তো। বলেই লোকটি অপর পাশে লম্বা হয়ে শুয়ে পড়ল। তনুকা হতভম্ব। লোকটির ব্যবহার অদ্ভুত, কেমন রহস্যময়। এত বড় একটা ঘটনা কি নির্দ্বিধায় লুকিয়ে বিয়ে অবধি করে ফেললেন। তনুকা মাথা চাপড়ে বসল। তার সুন্দর গোছানো জীবনটা এমনভাবে ওলটপালট হয়ে যাবে সে কখনো ভাবেনি। বর্তমানে এই মানুষটাকে বড্ড কুৎসিত লাগছে তার কাছে। 4টা বিয়ে করলেন শুধুমাত্র বউ মরে যাওয়া বলে। আর আশ্চর্য, ওনার এতগুলো বউ মরল কী করে? এসব চিন্তায় এবার মাথা ব্যথা শুরু হয় তার। চোখ বোঝে, নিঃশ্বাস ছাড়ে। কাল সকালেই তার শাশুড়ির সাথে কথা বলতে হবে। তাদের অবশ্যই এর জবাবদিহিতা দিতে হবে। কেন তাকে আর তার বাবাকে ঠকানো হয়েছে? তনুকা শোয়ার প্রস্তুতি নিয়ে পাশ ফিরে চাইল। দেখল লোকটার ওপাশে এত জায়গা রেখে তার দিকে চেপে শুয়েছে। মাত্রাধিক বিরক্তিতে কপাল কুঁচকালো সে। বলল, এই যে শুনছেন, আরো ওপাশে যান। যে পরিমাণ ফাঁকা রেখেছেন ওইদিকে তো আরেকজন শুতে পারবে। সারা শব্দ নেই কোনো, তাই ফের সে ডাকল। শুনছেন আপনি? শুতে শুতে ঘুমিয়ে পড়লেন নাকি? লোকটি নড়ল, মাথা ঘুরিয়ে আবার শুলো অন্য পাশে। এরপর বলল,
আমার একখান সুন্দর নাম আছে বিবি, আগে নাম ধরে ডাকো, তারপর জবাব দিমু। তনুকা নাক মুখ কুচকালো। কয়েক পল ভেবেও লোকটার নাম সে মনে করতে পারল না, কিন্তু এইটুকু মনে আছে দিয়েই একটা নাম ছিল। অনেকক্ষণ ভাবল সে, হঠাৎ মনে পড়ল মেহতাব। মেহতাব মজুমদার। সে অপ্রসন্ন সুরে বলল, শুনুন মেহতাব মজুমদার, আমার সাথে নাটক করা বন্ধ করে নিজের জায়গায় যান। আমি এইটুকু জায়গাতে শুতে পারবো না। মেহতাব মাথা উঁচু করে চাইল তার দিকে। অদ্ভুত সম্মোহনী একজোড়া চোখ দেখে খানিকটা ভরকালো তনুকা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে কড়া সুরে বলল, এভাবে তাকিয়ে না থেকে যা বলেছি তাই করুন। আমার জায়গা ছেড়ে আরো ওইদিকে চেপে শুন আপনি। মেহতাব মাথা বালিশে রেখে হাসল। চিত হয়ে শুয়ে দুদিকে দুহাত মেলে দিয়ে আমোদ গলায় বলল, এই প্রশস্ত বক্ষ শুধু তোমার জন্য বিবিজান, তোমার কি আরো জায়গা লাগবো? লোকটা এবার শুদ্ধ বলেছে। তনুকা নিষ্পৃত চোখে কিছুক্ষণ চেয়ে থাকল। লোকটার ভাবভঙ্গি তার সহজ মস্তিষ্কে শক্ত প্রভাব ফেলেছে। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, শুদ্ধ জানলে এমন অশুদ্ধ ভাষায় কথা বলেন কেন? আমার ইচ্ছা। তনুকা আর কথা বাড়ল না। যতটুকু বুঝলো লোকটা মাত্রাতিরিক্ত তেরা। এর সাথে কথা বলে সে পারবে না। শুয়ে পড়ল সে। মাঝখানে রাখলো একটা কোলবালিশ। তবে কিছুক্ষণ পরই সে খেয়াল করলো তার পাশের সেই কোলবালিশটা আর নেই। সেটা অতি অযত্নে পড়ে আছে মেঝের এক কোণে। আর তার সঙ্গে সঙ্গেই সে তার কোমরের ওপর আবিষ্কার করে একখানা শক্তপোক্ত হাতের স্পর্শ। পেছনে না ঘুরেও টের পেল মানুষটা তার অতি নিকটে। ঘাড়ের ওপর উপচে পড়া তপ্ত শ্বাস তারই জানান দিচ্ছে। তনুকা হাতখানা সরিয়ে দিতে যায়, কিন্তু সেটা আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরে তাকে। তনুকা ক্রোধ নিয়ে বলে ওঠে, কি সমস্যা আপনার? বিয়ে হয়েছে বলে কি যা খুশি তাই করবেন? মেহতাব ঘুম জড়ানো সুরে বলে, এই রাতের জন্য কত অপেক্ষা করছি, তোমার কোনো ধারণাই নাই বিবিজান। শুধুমাত্র তোমার কথা রাখতে চায় তোমার সময় দিছি, কিন্তু দূরে যাওয়ার অনুমতি দেই নাই, আর কখনো দিবও না। তাই অযথা আমার মাথা গরম না করে ঘুমায় পড়ো। আমার কথা শুনলে তোমারই মঙ্গল। কেমন এক শিহরণ দিল তনুকার পুরো অঙ্গ জুড়ে। লোকটার কথাবার্তা অতিশয় বিস্ময়কর। এক কথার সাথে অন্য কথার মিল নেই। তনুকা কিছু মেলাতে পারছে না। কোনটা সত্য কোনটা মিথ্যে তাও ঠাহর করতে পারছে না। কেবল মনে হচ্ছে তার পাশে শয়িত মানুষটা এক আস্ত রহস্যখোরক, যাকে এক রাতে কোনোভাবেই সে বুঝতে পারবে না। দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ছুটে তনুকার। চোখ কষলে উঠে বসে। পাশ ফিরে দেখে মেহতাব নেই। শাড়িটা ঠিক করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। তারপর আস্তে ধীরে গিয়ে দরজা খুলে। দরজা খুলতেই আবির্ভাব হয় একটা সুন্দর চঞ্চল হাসিখানা মুখ। তা দেখেই সহসাই তনুকার ঠোঁটের কোণেও হাসি ফোটে। ষোড়শী মেয়েটি তার বেনি দুলাতে দুলাতে বলে, বৌমণি, শুভ সকাল। আম্মা বলেছেন মুখ হাত ধুয়ে নাস্তা খেতে আসার জন্য। তনুকা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আসছি। মেয়েটি চলে যাওয়ার জন্য উদ্যত হতেই তনুকা জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? মেয়েটি ফিরে তাকায়। জবাবে বলে, ভাইজান তো বিচার মহলে। বিচার মহল? ঠিক বুঝল না তনুকা। মেয়েটা হেয়ালি সুরে বলে উঠল, যেখানে ভাইজান মানুষের গর্দান নেন। তনুকা ঘাবড়ে যায়। তার ভয়াতম চোখ মুখে দেখে খিলখিল করে হেসে ওঠে মেয়েটি। হাসতে হাসতে বলে, মজা করছিলাম বৌমণি। ভাইজান সেখানে বিচার করেন। আব্বাজান অসুস্থ বলে এখন সব দায়িত্ব ভাইজানের। তনুকা আর কথা বাড়াল না। বলল, আচ্ছা তুমি যাও, আমি আসছি। মেয়েটি হেলতে দুলতে চলে গেল। দরজা আটকে আয়নার সামনে এসে দাঁড়ালো তনুকা। এক পা উকি দিয়ে বারান্দার দিকে তাকালো। বাইরে ভীষণ রোদ। রাতের এমন একটা বৃষ্টির পর আকাশ জুড়ে এহেন জমকালো রোদ চোখে লাগছে যেন। আয়নায় নিজেকে খুব নিখুঁতভাবে পরখ করে তনুকা। হঠাৎ খেয়াল করে গলায় একটা অপরিচিত বস্তু। তনুকা ভুরু কুঁচকে জিনিসটাকে ভালো মতো দেখে। এই চেইনটা কবে তার গলায় এলো? এমন কিছু তো কাল রাত অবধি তার গলায় ছিল না। তার মানে কি ওই ভদ্রলোক মানে মেহতাব তাকে এটা পরিয়েছে? তনুকা কিছুক্ষণ অবাক হয়ে চেইনটার দিকে তাকিয়ে থাকে। চেইনের নিচে একটা লাভ শেপের লকেট ঝুলছে। সেটা হাতে নিয়ে একটু দেখতেই সে খেয়াল করলো এটা খোলা যায়। আরেক দফা অবাক হয়ে সেটা খুলে সে। ভেতরে ছোট ছোট দুইটা বাচ্চার ছবি। একটা বাচ্চাকে সে চেনে, এটা তারই ছোটবেলার ছবি। কিন্তু পাশের জনটাকে দেখে মনে হচ্ছে একটা ছেলে। কে এটা? মেহতাব? তনুকার চিন্তার মাত্রা আরও গভীর হয়। মেহতাবের কাছে তার ছোটবেলার ছবি এলো কী করে? বিরাট এক প্রশ্ন, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। সে জানে এর উত্তর কেবল ওই মেহতাব মজুমদারের কাছেই আছে।
তনুকা তাই আর দেরি করলো না, দ্রুত ফ্রেশ হয়ে রুম ছাড়লো। বসার ঘরে যাওয়ার আগে মাথায় টানলো বিরাট এক ঘোমটা। কাল থেকে আসা অবধি দেখেছে এই বাড়ির মেয়েদের মাথা কাঁখে কাপড় পরে না। ছোট্ট রেণুবাদে প্রত্যেক মেয়ে বইয়ের মাথায় ঘোমটা টানা। তনুকাও তাই সেই প্রথা মেনে নিজের মাথা ঘুরল। বসার ঘরের দৌড় অবধি এসে দাঁড়ালো সে। এই বাড়ির কাউকেই সে তেমন চেনে না। এক দেখাতেই বিয়ে, চেনা জানার সুযোগও হয়ে ওঠেনি। শাশুড়ি আর ননদের মুখটা মুখস্থ তার, বাকি কাউকেই চিনতে পারছে না। তনুকাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় রেণু খেয়াল করে, ছুটে আসে সে। তনুকার এক হাত আগলে ধরে বলে, বৌমণি, দাঁড়িয়ে আছো কেন? এসো না। তনুকা রেণুর সাথে সাথে হেঁটে সেই কক্ষে পদার্পণ করল। বাড়ির বউরা আপ্লুত চোখে দেখল তাকে। তনুকা সুন্দর, তাকে দেখলে চোখ ফেরানো জো নেই। বাড়ির কর্ত্রী ঠোঁটের কোণে চমৎকার এক হাসি ঝুলিয়ে সেখানে হাজির হলেন। তনুকা চিনল তাকে দেখে, উনি তার শাশুড়ি মা। সে এগিয়ে গিয়ে সালাম করল। আম্বিরা বেগম দুহাতে আগলে নিলেন তাকে, কপালে চুমু খেলেন, বললেন, বেঁচে থাকো মা। তনুকা স্মিত হাসল। তিনি তার হাত হতে এক জোড়া বালা খুলে সহসা তা পরিয়ে দিলেন তনুকার হাতে। কাল থেকে এখন অবধি অনেক গহনা পেয়েছে তনুকা। যেই দেখতে আসছে কিছু না কিছু দিচ্ছে তাকে। এসব গহনাগাটি খুব একটা পছন্দ না তার, তাও এখন হাসি মুখে গ্রহণ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তনুকা পূর্বের ন্যায় এটাও গ্রহণ করল। এরপর শাশুড়ির মুখ পানে চেয়ে ম্লান হেসে বলল, আমার আপনার সাথে একটু কথা আছে মা। তিনি তনুকার গালে হাত ঠেকালেন, কোমল স্বরে বললেন, হ্যাঁ বলো মা, কি বলবে? তনুকা এক সেকেন্ডে বিরতি নিয়ে প্রশ্ন করল। আপনারা আমায় কেন ঠকালেন? আম্বিরা বেগম অবাক হলেন। বিস্ময় নিয়ে একবার চাইলেন তার মেজ জায়ের দিকে। ব্যাপারটা বোধগম্য না হওয়ায় প্রশ্ন করলেন, কি বলছো মা? আমরা তোমায় ঠকিয়েছি? তনুকা কোনো প্রকার জড়তা দেখালো না, কঠিন স্বরে বলল, জি, ঠকিয়েছেন। আপনার ছেলে যে এর আগে আরো 3টা বিয়ে করেছে, সেটা আপনারা আমার আর আমার বাবার কাছ থেকে লুকিয়েছেন। এটাকে কি ঠকানো বলে না? আম্বিরা সহ উপস্থিত সকলের চোয়াল ঝুলল যেন। সবার মাঝ থেকেই বেশ শব্দ করে হেসে উঠল রেণু। তনুকা ভরকে গেল তার হাসি দেখে, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কেবল। রেণু হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবে যেন। তনুকা ইতস্তত সুরে বলল, তুমি হাসছো কেন? হাসি থামালো রেণু। তনুকার সামনে এসে দাঁড়ালো, বলল, বৌমণি, তুমি না এত শিক্ষিত, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছো, সামান্য একটা মজাও ধরতে পারলে না? মজা? এবার একসঙ্গে বাকি মহিলাগণও হেসে ফেলল, তবে খুব সাবধানে, আওয়াজহীন হাসি। তনুকা বোকার মতো চেয়ে আছে কেবল। আম্বিরা বেগম হাত দিয়ে তার চিবুক চেপে বললেন, বোকা মেয়ে, স্বামীর মজাও বুঝে না। তনুকার টনক নড়ল, বলল, কিন্তু উনি তো খুব সিরিয়াস ভাবে বলেছিলেন। ভাইজান এমনই, ভাইজানের মিথ্যে কেউ ধরতে পারে না। রেণু হেসে হেসে বলল। তনুকার মন ক্ষুণ্ণ হলো যেন। ওই লোকটার জন্য এতগুলো মানুষের সামনে বোকা হয়েছে সে। আম্বিরা বেগম বললেন, হয়েছে হয়েছে, এবার যাও, নতুন বউকে নিয়ে খেতে বসাও। আমি রান্নাঘরের অবস্থা দেখে আসছি। তিনি চলে গেলেন। রেণু সহ বাকি বউরা তনুকাকে নিয়ে খাবার ঘরে এলো। বিশাল এক ডাইনিং, সেখানে খাবারের কমতি নেই। রেণু তনুকাকে এক চেয়ারে বসালো। তনুকা জিজ্ঞেস করল, তোমরা কেউ বসবে না? না বৌমণি, আমরা সবাই তোমার পরে খাবো। নতুন বউয়ের আগে খেতে হয়, এটাই নিয়ম। তনুকার প্লেটে খাবার দেওয়া হলো। এত মানুষ সম্মুখে খাবে কি করে? অস্বস্তিতে গায়ে কাটা দিচ্ছে যেন। এক চিমটি খাবার মুখে পুরে বসে আছে কেবল। বাড়ির মেজ বউ তখন বলে উঠলেন, কি ব্যাপার নতুন বউ, কিছুই তো মুখে তুলছো না? তনুকা মেকি হাসে, বলে, না না, খাচ্ছি তো, আপনারাও বসে পড়ুন। আমরা বসবো, তুমি আগে খাওয়া শেষ করো। তনুকা অতি কষ্টে সমেত অল্প কিছু খাবার গলধারণ করলো। অতঃপর উঠে দাঁড়ালো সে, বলল, আমার খাওয়া শেষ। ছোট বউ আসলে মুখ ঢেকে হেসে বললেন, এত অল্প খেলে গায়ের শক্তি হবে কি করে? আর শক্তি ব্যতীত স্বামীকে খুশি করবে কি করে? তনুকার কথাখানা পছন্দ হলো না, তাও বলল না কিছু। মেজ বউ ধমকে উঠলেন তৎক্ষণাৎ, বললেন, আহ ছোট, তুই না কাকি শাশুড়ি, তোর মুখে এসব মানায়? কি করব ভাবি, বেচারির তো আর বড় ভাবি নেই, তাই ভাবির হয়ে রসিকতাটা আমি করে দিচ্ছি। তুমি আবার কিছু মনে করো না বউ, আমি একটু এমনই। তনুকা ফের হাসল।
এখানে আসার পর থেকে কথায় কথায় হাসতে হচ্ছে তাকে। মুখে এবার ব্যথা ধরছে যেন। ভদ্র সেজে থাকা যেন কি কষ্টের। তনুকা হেসে বলল, না না কাকি, আমি কিছু মনে করিনি। আর করলেও আমার কিছু যায় আসে না। তিনি দেমাক দেখিয়ে বললেন যেন। তনুকা বিরক্ত হলো, এটাও হজম করে নিল সে। রেনু বলল, হয়েছে তোমাদের, এবার বৌমণিকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি। মেঝো বউ বললেন, নিয়ে যাও, তবে কিছুক্ষণ পর রান্নাঘরে আসতে হবে কিন্তু। আজ দুপুরের রান্না নতুন বউকেই রাখতে হবে। কথাটা শুনে ফাটা বেলুনের ন্যায় মুখটা চুপসে যায় তনুকার। দুপুরের রান্না সে রাঁধবে? এত মানুষের রান্না কিভাবে? কপাল বেয়ে ঘাম ঝরে। আসলের কোণ দিয়ে সন্তপর্ণে মুছে সেটা। ছোট বউ বিদ্রূপে সুরে বলে ওঠেন, রান্নার কথা শুনে ঘাম পড়ছে, আর রান্নাঘরে গেলে কি হবে কে জানি। তনুকা তার কথা আমলে নিল না। রেনুর হাত ধরে বলল, চলো যাই। রেনুর সাথে চলল সে। ছোট বউ মুখ বাঁকিয়ে বলে উঠলেন, মেয়ের দিমাগ দেখেছো? বড় লোকের শিক্ষিত মেয়ে বলে অহংকারে জমিনে পা পড়ছে না যেন। অহংকার কথায় দেখলি ছোট, মেয়েটা তো ভালো। ওইসব তোমার চোখে পড়বে না ভাবি। তুমি যদি এসব বুঝতে তাহলে তো হইতই। বলেই মুখ বাঁকিয়ে ছুটলেন তিনি। বাড়ির এক নিরীহ প্রাণী। মেছো বউ উর্মি তার যাওয়ার দিকে চেয়ে কেবল দীর্ঘশ্বাস ফেললেন। রেনুর রুমের বারান্দায় দাঁড়িয়ে তনুকার চোখে পড়ল অন্য এক দালান। বাড়ির ঠিক পেছনে একটাই দরজা, কোনো জানালা নেই। তনুকা অবাক হয়ে রেনুর দিকে চেয়ে জিজ্ঞেস করল। এই দালান কার? রেনু এক পলক দালানটা দেখে বলল, এটা ভাইজানের বিচার মহল। ভাইজান এখানে তার বিচার কার্য চালান। তনুকা হাসে, বলে, তাই? তাহলে তো একবার দেখে আসতে হয় তোমার ভাই কেমন বিচারক। রেনু আঁতকে ওঠে, বলে, না না, অন্দরমহলে নারীদের ওই মহলে যাওয়া নিষেধ। আম্মা ব্যতীত আর কেউ কোনোদিনও ওই মহলে প্রবেশ করতে পারেনি। তনুকা এক পল ভেবে বলল। চলো আজ আমরা যাব। রেনু বিস্ফোরিত চোখে চেয়ে বলল, অসম্ভব। ভাইজান আমাদের ওইখানে দেখলে খুন করবেন। ওনার কথা আমি অমান্য করতে পারবো না। আর কিছু হবে না, আমি আছি তো। সব রিস্ক আমার। চলো তুমি। রেনু যেতে চাচ্ছিল না, কিন্তু তনুকার ক্রমাগত জোরাজুরিতে আর নাকচ করেও থাকতে পারল না। লুকিয়ে লুকিয়ে গেল দুজনে। দালানের ঠিক সম্মুখ দরজায় একটু আড়াল হয়ে দাঁড়ালো। ভেতরে স্পষ্ট মেহতাবকে দেখা যাচ্ছে। বিশাল এক সিংহাসনের ন্যায় কেদারাতেও পায়ের ওপর পা তুলে আরাম করে বসে আছে। তার সামনেই এক লোক নতজান হয়ে দণ্ডায়মান। তনুকা একটু মনোযোগ দিল ব্যাপারটা বুঝতে। রেনু এদিকে ভয়ে সিটিয়ে আছে। ভাইজান দেখলে আজ খবর আছে যে। মেহতাবের পাশে দাঁড়ানো এক যুবক তখন কর্কশ স্বরে বলে উঠল। ছোট সাহেব, এই বদমাস লোককে কি করব? মেহতাব চিবিয়ে চিবিয়ে জবাবে বলল, কেটে টুকরো টুকরো করে মনোহর নদীতে ভাসিয়ে দাও। যুবকটি মাথা কাত করে সম্মতি জানালো। সামনে দণ্ডায়মান লোকটি হাজার আকুতি মিনতি করেও ছাড় পেল না। তনুকা হতভম্ব হয়ে চেয়ে আছে। একটা মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলাটা কি খুব সহজ কাজ? উনি এত নির্লিপ্তভাবে এত ভয়ানক একটা কাজ করতে কি করে বলছেন? তনুকা রুদ্ধ শ্বাস ফেলে। অদ্যপান্ত না ভেবেই ছুটে চলে যায় কক্ষের ভেতর। তার আকস্মিক আগমনে ভেতরে উপস্থিত পুরুষগণ চমকে ওঠে। মেহতাবে চোয়াল শক্ত হয়। তনুকা এত পুরুষ দেখে চট করে আগে মাথায় কাপড় টানে। এরপর কিঞ্চিত আওয়াজ তুলে বলে, আপনি এভাবে একটা মানুষকে কেটে ফেলার আদেশ কি করে দিতে পারেন? অন্যায় করলে শাস্তির তো আরও ব্যবস্থা আছে। সকল পুরুষ স্তব্ধ। এই প্রথম জমিদার বাড়ির অন্দরমহলের কোনো নারী এসে মেহতাব মজুমদারের মুখের ওপর কথা বলেছে। এ যেন এক ভয়ঙ্কর দুঃসাহস। মেহতাব চোখের পল্লব নিমিলিত করল, শান্ত করল নিজেকে। তার জায়গা ছেড়ে উঠে এসে দাঁড়ালো তনুকার ঠিক মুখের সামনে। এত নিকট হতে মেহতাবের রক্তিম অক্ষিযুগল দেখে খানিকটা ঘাবড়ালো তনুকা। তাও সাহস নিয়ে বলল, এত নির্দয় হওয়া উচিত না। মেহতাব একবার দরজার আড়ালে রেনুকে দেখে নিল। ভয়ে ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। ফের চাইল তনুকার মুখপানে। প্রগড় এক নিঃশ্বাস নির্গত করে গম্ভীর সুরে বলল, এখান থেকে যাও তনু। আমার মহলের মেয়ে বউরা আমার বিশাল মহলে আসে না। এটা তার জন্য নিষিদ্ধ, আর নিষিদ্ধ কাজ আমার মোটেও পছন্দ না। তনুকার কি হলো কে জানে। ওইটুকু দুই বাক্যেই বক্ষস্থলে কম্পন শুরু হলো তার। তাও একবার বলল, ওনাকে এত কঠিন শাস্তি দিবেন না। আর পারলে ক্ষমা করে দিন। ক্ষমা মহৎ গুণ।
মেহতাব দাঁতে দাঁত চাপল, কপালের ঘাম বৃদ্ধ আঙ্গুল দিয়ে ঘষে মুছে নিল। তারপর গর্জে উঠে হুকুম দিল। ইশফাক, এক্ষুনি আমার তলোয়ার নিয়ে আসো। মেহতাবের হুঙ্কারে বিচার মহল যেন কেঁপে ওঠে। বাড়ির বাকি দুই কর্তাও এখানে, তারাও যেন সিটিয়ে আছে ভয়ে। ইশফাক বিলম্ব করল না, মেহতাবের সব থেকে ধারালো তলোয়ারটা এনে এগিয়ে দিল তার দিকে। মেহতাব হাত বাড়িয়ে গ্রহণ করলো সেটা। তার নিগড় কঠিন দৃষ্টি এখনও তনুকার ওপরেই নিবদ্ধ। তনুকা নির্বাক, নিস্তব্ধ হয়ে চেয়ে আছে কেবল। কালকের রাতের সেই মেহতাবের সাথে এই মেহতাবের মিল পাচ্ছে না সে। দুজন যেন দুই ভিন্ন সত্তা। হাতে ধারালো তলোয়ার আঁকড়ে ধরে সেই অপরাধী লোকটির সম্মুখে গিয়ে দাঁড়ালো মেহতাব। অপরাধী অমনি হুমড়ি খেয়ে পড়ল তার পায়ের কাছে। ক্ষমা চাইল অনেক, কিন্তু কঠিন হৃদয়ের মেহতাবের মন গলল না। সে তৎক্ষণাৎ তার ধারালো তলোয়ার দিয়ে চির বসালো সেই অপরাধীর পিঠে। সঙ্গে সঙ্গেই গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। উপস্থিত জনতা এসবে অভ্যস্ত, তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। তবে তনুকার শরীর ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। লোকটা এক একটা চিৎকার গায়ে কাটা দিচ্ছে তার। দোরের বাইরে রেণু দু হাতে কান চেপে দাঁড়িয়ে আছে। তনুকা নিষ্পলক চেয়ে মেহতাবকে দেখছে কেবল। মেহতাব স্বাভাবিক, অত্যন্ত নির্লিপ্ত, তার ভাবমূর্তি যেন কিছুই হয়নি। অথচ মাটিতে পড়া লোকটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। মেহতাব তলোয়ারটি ইশফাকের হাতে তুলে দেয়। আদেশের সুরে বলে ওঠে, তাকে এখন ভেতরে নিয়ে উল্টা করে ঝুলায় রাখবা। আমার বিবিজান তারে অন্যভাবে শাস্তি দিতে বলছে, তাই ওর দম যতক্ষণ না যাইব ততক্ষণ পর্যন্ত ওরে ওইভাবেই ঝুলায় রাখবা। আর পিঠের আঘাতে লবণ মরিচ দিতে বইল না, তাইলে মৃত্যুটা একটু তাড়াতাড়ি আইব। তনুকার মাথা ঝিমঝিম করছে, তরতর করে ঘামছে সে। এই লোকটা মানুষ না অন্য কিছু। সে জায়গায় স্থির থাকতে পারছে না, ঢুলছে শুধু। মেহতাব এক পলক তনুকাকে পরখ করে নিয়ে গলা উঁচিয়ে ঘোষণা দেয়, বিচার কার্য আজ এখানেই শেষ, আপনারা আসতে পারেন। সবাই জায়গা ছেড়ে যার যার গন্তব্যের দিকে ছুটল। বাড়ির দুই কর্তা তখন এগিয়ে এলেন। মেহতাবের মেজ কাকা চিন্তিত সুরে বলে উঠলেন, মা, তুমি এখানে কেন এসেছো? তনুকা ভীত চোখে তাকায়। এই সবগুলো মানুষকেই এখন তার ভয় করছে। মেজ কাকা ফের প্রশ্ন করেন, তোমাকে কেউ এই বাড়ির নিয়ম কানুনগুলো বলেনি? এই রেণু কই? ও কিছু তোমাকে বলেনি? এমনিতেই ভয়ে বেচারি রেনুর মর্মর অবস্থা। এখন আবার কাকার ক্রোধে আরও বেশি কুণ্ঠিত সে। মেহতাব এগিয়ে এলো, কণ্ঠস্বর খাদে নামিয়ে ধীর আওয়াজে বলল, আপনারা যান কাকা, আমি তনুকে নিয়ে আসছি। মেহতাবের মেজ কাকা রামেজ মজুমদার বিধ্বস্ত চোখে চেয়ে রইলেন এক পল। ছেলেটাকে চেনেন তিনি, তাই ঠিক ভরসা করতে পারলেন না। বললেন, নতুন এসেছে তাই অত কিছু বোঝেনি। তুমি আর কিছু বলো না। মাথা নাড়িয়ে মেহতাব বলল, কিছু বলবো না, আপনারা নিশ্চিন্ত অন্দরে যান। আর যাওয়ার সময় বাইরে থেকে রেণুকেও নিয়ে যাবেন। সবাই চলে গেল, একা দাঁড়িয়ে রইল কেবল তনুকা। মেহতাব এগিয়ে এলো তার দিকে। তনুকার নাকের ডগায় প্রস্ফুটিত বিন্দু বিন্দু ঘামের কণাগুলো বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলল, ভয় পাচ্ছ? তনুকা ঢোক গিলল, এরপর মাথা নাড়ালো। মানে ভয় পাচ্ছে না সে। মেহতাব হাসল। শ্যামবর্ণ পুরুষের এই হাসি অতিশয় চমৎকার ঠেকল তার নিকট। মেহতাব তার দিকে ঝুঁকে এসে বলল, সাহস ভালো, তবে অতিরিক্ত সাহস ভালো না। চলো একটু ঘাটের কাছে গিয়ে বসি। দুদিন ধরে আকাশটা যেমন থেকে থেকে আচমকার রং পাল্টাচ্ছে, ঠিক তেমনই এখন মেহতাবও রং পাল্টাচ্ছে। কয়েকক্ষণ পূর্বে সেই ভয়ঙ্কর মেহতাব মজুমদার এখন পাল্টে গিয়ে হয়ে পড়েছে নিতান্তই এক রসিক পুরুষ। ঠোঁটের কোণে লেপ্টে থাকা ওই হাসি দেখলে কেউ জীবনও ঠাহর করতে পারবে না এই মানুষটা যে এত ভয়ঙ্কর। তনুকার নীরবতা দেখে মেহতাব ফের প্রশ্ন করল, ঘাটে যাইবা বিবিজান? তনুকা কেবল মাথা কাত করে সম্মতি জানালো। হাসল মেহতাব। মেয়েটা যতই বলুক ভয় পাচ্ছে না, চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সে ভয় ঠিক কতটা সংকুচিত। বিচার মহলের পাশে এক বিশাল পদ্ম ঝিল, দুধারে ঘাট বাঁধানো তার। ঝিলের চারিধারে আবার সারি সারি নারিকেল গাছ। পানি পরিষ্কার, জায়গাটাও বেশ পরিপাটি। বিকেলে বসে চায়ের আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত এক জায়গা। তনুকাকে নিয়ে মেহতাব ঝিলের পানিতে পা ভিজিয়ে বসল। ঝিলে এখন খুব একটা পদ্ম নেই, যেই কয়টা আছে সব মজে গিয়েছে। এই তপ্ত দুপুরে বাতাসও নেই তেমন, তাও যেন তনুকার বেশ শান্তি পাচ্ছে জায়গাটাতে বসে।
অন্তত একটু আগের বিদঘুটে সেই দৃশ্যগুলো যে চোখের সামনে ভাষা বন্ধ হয়েছে সেই ঢের। মেহতাব অনেকক্ষণ নীরবে বসে ঝিলের পানি দেখল। তনুকার দৃষ্টিও সেদিকেই। মুখে যতই বলুক না কেন লোকটাকে সে ঠিকই ভয় পাচ্ছে। কি নির্দয় লোকটা! একটা মানুষকে মারতে একটুও বুক কাঁপে না, অথচ তনুকা একটা পিঁপড়ে মারতেও হাজারবার ভাবে। দীর্ঘক্ষণের নীরবতার পর এবার মেহতাবের গলার স্বর পাওয়া গেল। সে খানিক রয়েস হয়ে গম্ভীর সুরে বলল, এই বাড়ির কেউ আমার কথা অমান্য করে না, আমার আম্মাও না। আব্বাজান অসুস্থ হবার পর থেকে তার জমিদারি আমি সামলাচ্ছি। আমার কাকারা আর ছোট ভাই হাসি মুখে মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত, যদিও ভেতরের কথা আমি জানি না। আর এই বিচার মহলে আমার দালান, আমার গোপন মহল, এখানে বাড়ির মহিলাদের আসা নিষেধ। আম্মা ব্যতীত কারোই অনুমতি নেই, এমনকি তোমারও না। তুমি নতুন বলে মাফ পেয়েছো, পরবর্তীতে এমন কিছু করলে অবশ্যই শাস্তি পাবে। আর আমার শাস্তি ঠিক কতটা কঠোর তা তো দেখেছই। সব শুনে তনুকার কেবল একটাই কথাই মনে হলো, বাবা তার শিয়ালের ঘরে মুরগি দিয়েছে, হয়তো প্রাণ নিয়ে আর ফেরা হবে না। তনুকা নিশ্চুপ রইল। শব্দবহল হারিয়েছে যেন। কি বলবে সে? কি বলা উচিত? নীরব নিস্তব্ধ হয়ে চেয়ে রইল কেবল ঝিলের ঢেউ খেলিত পানির দিকে। অনেকক্ষণ সময় কাটলো এহেন নীরবতায়। এক পর্যায়ে মেহতাব উঠে দাঁড়ালো। তনুকার উদ্দেশ্যে বলল, উঠে পড়ো বিবিজান, আইস তো দুপুরে আবার তোমার রান্নার কথা। তা রাঁধতে পারো তুমি? তনুকা হাত ঝেড়ে উঠে দাঁড়ায়। তারপর এক পল মেহতাবকে দেখে চোখ নামায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, না। মেহতাব ঈষৎ হাসল, বলল, হায় হায়, বিবির রান্দা খাওয়ার সৌভাগ্য আমার হইল না। কিন্তু আম্মাজান রে কি কইবা? আম্মাজান তো অধীর আগ্রহে তার পুত্রবধূর হাতে রান্দা খাওয়ার লেগে বসে আছে। তনুকা নত মস্তকে দাঁড়িয়ে আছে। উত্তর দিতে ইচ্ছে করছে না তার, কিছুই করতে ইচ্ছে করছে না। এই মানুষটাকেও পছন্দ হচ্ছে না। এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছে। কেমন যেন দম বন্ধ হয়ে একটা পরিবেশ। অদ্ভুত এই মহল আর এই মহলের মানুষ। তনুকার চিন্তাধারার সাথে এই মানুষগুলোর মিল নেই। এখানে মানিয়ে নেওয়া সম্ভব না তার পক্ষে। তনুকার চিন্তিত ভয়ার্ত চোখ মুখ দেখে তার মাথায় হাত ঠেকায় মেহতাব। কোমল স্বরে জিজ্ঞেস করে, এখনো ভয় পাচ্ছ তো না? তনুকা ফ্যাল ফ্যাল করে তাকায়। লোকটা কি নিদারুণ মায়া নিয়ে তনু বলে ডাক দেয়। শুনলে যেন চিত্তপটে প্রশান্তির স্রোত বয়ে যায়। কিন্তু পরক্ষণে আবার লোকটার সেই বিদঘুটে রক্তিম অক্ষিযুগলের কথা স্মরণে আসলেই চিত্তপটের সেই প্রশান্তির স্রোত তৎক্ষণাৎ মরুভূমির রূপ নেয়। তনু রুদ্ধ শ্বাস ফেলে, ক্ষীণ স্বরে বলে, আমি এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো না। আমি এইভাবে বড় হইনি। আপনাদের সাথে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কথাগুলো বলে দুকদম পিছিয়ে যায় সে। ভয় পায় লোকটা পুনরায় অগ্নিমূর্তি ধারণ করবে না তো। কিন্তু মেহতাব তেমন কিছুই করল না। নির্নিমেষ কিছুক্ষণ চেয়ে রইল তনুকার সুশ্রী মুখশ্রীর পানে। অতঃপর স্মিত সুরে বলল, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই তনু। মানুষ চাইলেই সব পারে, আর তুমি না চাইলেও এখানে থাকতে বাধ্য। মেহতাব মজুমদারের অস্তিত্বের সাথে মিশে গেছো তুমি। বৃত্ত ব্যতীত এই অস্তিত্ব আর কেউ মুছতে পারবে না। অন্দরমহলের পরিবেশ থমথমে। তনুকাকে নিয়ে মেহতাব ভেতরে এসে দাঁড়াতেই কয়েক জোড়া চোখ বিস্ময় দৃষ্টি নিক্ষেপ করল তাদের ওপর। বাড়ির কর্ত্রী আম্বিরা বেগম দ্রুত এগিয়ে এলেন। বিচলিত হয়ে প্রশ্ন করলেন, বৌমা, তুমি আমাকে না বলে বিচের মহলে কেন গেলে? তনুকা চোখ নামায়। দৃষ্টি তার মাটিতেই নিমজ্জিত। অস্বস্তি আর ভয় হচ্ছে তার। এতগুলো মানুষও কি এখন তাকে কথা শোনাবে? মেহতাব তনুকাকে খেয়াল করল। অতঃপর চাইল মায়ের দিকে, বলল, আম্মা, এই নিয়ে আমার তনুর সাথে কথা হয়েছে, আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আম্বিরা বেগম ক্লান্ত হলেন। ছেলের মুখের ওপর কথা তিনি বলেন না। পেছন থেকে তার ছোট কাকি রাহিলা বিদ্রুপের সুরে বলে উঠল, নিজের বউ বলে জমিদার সাহেব মাপ দিয়েছেন, এখন আমাদের মধ্যে কেউ হলে তো গর্দান নিতেন। আম্বিরা বেগম চোখ মুখ কুঁচকে বললেন। ছোট, চুপ কর না। রাহিলা আঁচল চেপে মুখ ভ্যাংচালেন। মেহতাব বিরক্ত হলেও কথা বাড়ালো না। বলল, আম্মা, আজ দুপুরে তো তনুর রান্নার কথা। হ্যাঁ, এটাই তো বাড়ির নিয়ম। তবে আজ থেকে নিয়মে কিছু বদল আসুক। তনুর সাথে আমি আজ নিজেও রাঁধব। মেহতাব কথাখানা বলতে দেরি হয় আর উপস্থিত জনতার মাঝে হইচই বাঁধতে দেরি হয় না। সকলে বিস্ফোরিত চোখে চেয়ে আছে তার দিকে। আম্বিরা বেগম অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠেন, এটা কেমন কথা বাবা? মহলের ছেলেরা রান্নাঘরে যায় না।
আমি যাই আম্মা, এই মহলের বর্তমান জমিদার আমি, তাই আমার কথাতেই সব হবে। তুমি লতাকে খবর দিয়ে সব বাজার রান্নাঘরে পাঠাতে বলো। চলো বিবিজান, আইজ আমরা একলগে রান্ধুম। সবাইকে বিশাল বিস্ময়ের সাগরে রেখেই মেহতাব তার বিনবিকে নিয়ে ছুটল রান্নাঘরে। তনু নির্বাক চেয়ে আছে। এই লোক তো কেবল ক্ষণে ক্ষণে রূপই বদলিয়ে যাচ্ছেন, কোনটা আসল কোনটা নকল এখন কেমন করে বুঝবে সে? বিশাল রান্নাঘর, এক পাশে সাজানো হরেক রকম তৈজসপত্র, অন্য এক পাশে পুরোটা জুড়ে নানান রকম বাজার। রান্নাঘরের সামনের ফটকের বাইরে দেখা যায় প্রকাণ্ড এক বাগান, ফুলের নয় শাকসবজির বাগান। তনু এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। লতা সবগুলো সবজি খুলে খুলে মেহতাবের পায়ের সামনে রেখেছে। মেহতাব ভালোভাবে সব পরখ করে বলল, এবার তুই যা, বাইরে গিয়ে জানিয়ে দে আগামী 2 ঘন্টার ভেতরে যেন এই রান্নাঘরে কেউ প্রবেশ না করে। লতা মাথা হেলিয়ে প্রস্থান ঘটালো। মেহতাব চাইল তনুকার দিকে, আদর করে ডাকল, বিবিজান। তনুকা পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মেহতাবের ওপর। মেহতাবের চোখ মুখ উচ্ছ্বাসিত। সে এগিয়ে এলো তনুকার দিকে, জিজ্ঞেস করলো, কও কি রানবা? তনুকা কিঞ্চিত ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করলো, শুদ্ধ জানলে অশুদ্ধ ভাষা বলার কি দরকার? এক একবার এক এক ভাষা ব্যবহার করছেন, শুনতে বিরক্ত লাগে আমার। ঈষৎ হাসলো মেহতাব, বলল, তোমার বিরক্তিতে আমার কিচ্ছু যায় আসে না। এখন এত কথা না কয়া যা জিজ্ঞেস এটার উত্তর দাও, কি রানবা? তনুকা অন্যদিকে ফিরল, ভীতস্ফীত সুরে বলল, আমি কিছু রাখতে পারি না। মেহতাব দীর্ঘশ্বাস ফেলল, বলল, সেটা আমি জানি, কিন্তু পছন্দের খাওয়ানোর তো নাম কইতেই পারো তাই না? তোমার পছন্দের সব খাওয়ান রান্ধুম, কও কও কি খাইবা? তনুকা মৃদু আওয়াজে বলল। আপনার যা খুশি তাই রান্না করুন, আমি সব খাই। হাসলো মেহতাব, নিচ থেকে মুরগির ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করল। কখনো মাংসের মাংস খাইছ? ভরকে যায় তনুকা, এটা কেমন প্রশ্ন? ফ্যালফ্যাল করে তাকায় সে। তার তাকানো দেখে মেহতাব এবার শব্দ করেই হেসে ফেলে। এমন নিস্তব্ধ পরিবেশে মেহতাবের এই চমৎকার হাসি যেন রান্নাঘরের প্রতিটি দেয়ালে গিয়ে বাড়ি খাচ্ছে। অদ্ভুত এক সুর আছে এই হাসির। হাসি থামালো মেহতাব। তনুকা এখনও আগের মতোই চেয়ে আছে। মেহতাব এগিয়ে আসে তার দিকে, ফিসফিসিয়ে বলে, জানো বিবিজান, মানুষের মাংসের খুব স্বাদ। একবার যে এই মাংসের স্বাদ নিয়ে ফেলে সে আর কখনো অন্য কোনো মাংস খেতে পারে না। তনুকার কেমন যেন করে, আকস্মিক গায়ে কাটা দিয়ে ওঠে, এক কদম পিছিয়ে যায়। মেহতাব তার আপাদমস্তক পরক করে, ক্রুর হেসে বলে, ডরাইতেছো কেন? আমি মাংসের মাংস খাই নাই। একটা আর্টিকেল পড়েছিলাম, তুমি আমার সামনে যেভাবে ভয় পাচ্ছ মনে হচ্ছে আমিই মানুষের মাংস খেয়েছি। ফের হাসলো মেহতাব। তনুকার হাত টেনে বলল, এদিকে তোমার রান্না শিখাই, পরের বারতে তুমি রানবা। তনুকা এক পা এগোলো, কেন যেন ভয় কমছে না তার। কিসের একটা শঙ্কা যেন বক্ষস্থলে চেপে বসেছে, কিছুতেই কমছে না। মেহতাবের এহেন আচরণও তার সেই ভয় আর শঙ্কাকে আরও ত্বরান্বিত করছে। তনুকা দাঁড়িয়ে রইল। মেহতাবের গায়ে পরিচ্ছেদ রক্ষক অ্যাফরন। সে খুব যত্ন সহকারে একটা চাপাতি নিয়ে মুরগিটাকে টুকরো টুকরো করছে। তনুকা মনোযোগের সহিত দেখছে সেটা। এসব কাজে সে পারে না। বাংলাদেশে থাকা অবস্থায় বাড়ির ভিত্তরাই এসব করেছে, আর বিদেশে তো তৈরি পাওয়া যায়, তাই এসবে খুব একটা ধারণা নেই তার। মুরগির টুকরোগুলো কেটে একটা বাটিতে নিয়ে তনুকার দিকে এগিয়ে দিল, তারপর বলল, নাও এবার এগুলো পরিষ্কার করে ধোও। তনুকা ইতস্ত ভঙ্গিতে কোনো রকমে সেগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করলো। মেহতাবকে দিতেই সে বলল, হয় নাই বিবিজান, আবার ধোও। তনুকা আবার ধুলো, তাও মেহতাবের পছন্দ হলো না। বলল, আবার ধোও। তনুকা দাঁতের দাঁত চেপে ফের পরিষ্কার করলো। মেহতাবকে দেখালো। মেহতাব হেসে বলল, হ্যাঁ এবার হয়েছে। জিজ্ঞেস করলো, পেঁয়াজ কাটতে পারো? তনুকা উপর নিচ মাথা নাড়ালো, তার মানে পারে। মেহতাব বলল, ঠিক আছে, 12 থেকে 15টা পেঁয়াজ কাটো তো। তনুকা অবাক হয়ে বলল, কেবল এক মুরগি তরকারিতেই এত পেঁয়াজ? না, বাকি সব তরকারির জন্য। হতাশ হয়ে পেঁয়াজ কাটতে আরম্ভ করলো তনুকা। 2টা শেষ করতে না করতেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণের মধ্যেই শুরু করলো নাক টানতে। 7টা পেঁয়াজ কোনো রকমে কেটে বলল, আমি আর পারছি না। মেহতাব চেয়ে দেখল, বেচারি ইতিমধ্যেই নাক মুখ লাল করে ফেলেছে।
সে মাথা নাড়ল, আফসোসে সুরে বলল। হ্যাঁ, তোমার এতে দেখছি কিচ্ছুই তো না। তনুকা নাক টেনে বলল। দেশি পেঁয়াজের ঝাঁজ বেশি তাই পারছি না। আচ্ছা, আর পেঁয়াজ কাটতে হবে না, এই সবজিগুলো কেটে দাও, তাহলেই হবে। রান্না প্রায় শেষের দিকে। তনুকা পুরোটা সময় বিস্ময় নিয়ে মেহতাবকে দেখেছে। একজন পুরুষ এত নিখুঁতভাবে রাঁধতে পারে, ব্যাপারটা ভীষণ আশ্চর্য লেগেছে তার। মেহতাবের রান্না দেখে মনে হলো এই কাজে সে ভীষণ পারদর্শী। অনেক বছরের অভিজ্ঞতা আছে হয়তো। প্রতিটি রান্নার শেষে তনুকাকে একটু করে টেস্টও করিয়েছে। সবগুলো রান্নাই যেন অসাধারণ। তনুকা শিখে নিয়েছে সব। পরের বার সে একাই রাঁধতে পারবে। মেহতাব ভালোভাবে হাত ধুয়ে তনুকার সম্মুখে এসে দাঁড়ালো। তারপর এক হাত বাড়িয়ে তার শাড়ির আঁচল টেনে হাত মুছল তা দিয়ে। তনুকা এতে বিরক্ত হলো খুব, কিন্তু কিছু বলল না। তার জন্য এত কিছু করেছে, সে না হয় এটুকু একটা ব্যাপার মুখ বুজে সহ্য করে নিল। এত সবের মাঝেই তনুকার হঠাৎ স্মরণে এলো তার গলার চেইনের কথা। তৎক্ষণাৎ বলে উঠল। একটা প্রশ্ন করব? মেহতাব হাত মুছে সরে দাঁড়ালো, বলল। না করলে কি করবা না? তাও করব। তাহলে করে ফেলো। হাতের স্পর্শে সেই লকেটটা ছুঁল সে। জিজ্ঞেস করল। এটা আপনি দিয়েছেন তাই না? মেহতাব খেয়াল করে দেখলো কিছুক্ষণ, এরপর বলল। না তো। আবার মিথ্যে বলছেন? অবশ্য রেনু বলেছে আপনি নাকি খুব সুন্দর করে মিথ্যা বলতে পারেন, কেউ নাকি ধরতেই পারে না। তবে আমায় মিথ্যে বলে লাভ নেই, আমি ঠিক ধরতে পারবো। ফিসলে হাসলো মেহতাব, বলল। শুনে খুশি হলাম, অবশেষে তো কেউ একজন এসেছে যে আমার মিথ্যা ধরতে পারবে। হুম, তা এখন সত্যিটাই বলুন, এটা আপনি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। এই লকেটে আমার বাচ্চাকালের ছবি আছে, এই ছবি আপনি কোথায় পেলেন? মেহতাব ভ্রু কুঁচকালো, বলল। এখানে তোমার ছবি কই দেখি। তনুকা লকেটটা মেলে ধরল। মেহতাব শানিত দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর গম্ভীর সুরে বলল। এই ছবিগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তনুকা ক্ষিপ্ত হলো, বলল। আপনি আবারও মিথ্যে বলছেন? মেহতাব স্মিত হেসে জিজ্ঞেস করল। তোমাকে মিথ্যা বলে আমার লাভ? সেটা তো আপনিই ভালো জানেন। এই চেইন লকেট সমেত আপনিই দিয়েছেন, অথচ এই দুটো বাচ্চার ছবি সম্পর্কে আপনি অবগত নন। এটা কি আদৌ বিশ্বাস করার যোগ্য? মেহতাব শ্বাস সারল, বলল। দেখো বিবিজান, এই লকেট সমেত পুরো চেইন আমাকে আম্মা দিয়েছেন, তাই এই চেইনে কি আছে না আছে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এটুকু বলতে পারি, পাশের ছেলে বাচ্চাটা আমি। হয়তো আম্মা তোমার বাবার কাছ থেকে তোমার ছোটবেলার ছবি নিয়ে এই লকেট বানিয়েছেন। এটা আমার ধারণা কেবল, বাকিটা আমায় ভালো জানেন। তনুকা ভাবল কিয়ৎক্ষণ, না, হিসাব মিলছে না। এই অঙ্ক বড্ড জটিল, এত সহজে এর সমাধান পাওয়া যাবে না। তনুকা ভাবনার পর্ব চুকিয়ে বলল। ঠিক আছে, রাতে আমি মায়ের সাথে এই ব্যাপারে কথা বলবো। মেহতাব হেসে মাথা হেলালো, এরপর বলল। এবার গিয়ে গোসলটা সেরে নাও, আলমারিতে দেখো একটা সফেদ রঙের শাড়ি আছে, সেটা পরবে। তনুকা জবাবে কিছু বলল না, রান্নাঘর ছেড়ে চলে গেল নিজ কক্ষে। রান্নাঘরে তখন মেহতাব একাই। পাতিলের ঢাকনা সরিয়ে নিজের রান্নার ঘ্রাণ শুকছে, মোহনীয় সব রান্নার ঘ্রাণ। নিজেই নিজেকে বাহবা দিয়ে বলে ওঠে। মেহতাব মজুমদার, জমিদারি ছেড়ে তোমার এবার শেফ হয় প্রয়োজন। কি দুর্দান্ত রাঁধো তুমি। বলেই শব্দ করে হেসে উঠল সে। ঢাকনা দিয়ে পাতিল ঘুরে সেও বেরিয়ে গেল। গোসল সেরে বের হলো তনুকা। মেহতাব যেন তার অপেক্ষাতেই ছিল। তবে তাকে দেখা মাত্রই বিরক্ত হলো সে, ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করল। তোমাকে না সফেদ রঙের শাড়িটা পরতে বলেছিলাম, পরনি কেন? তনুকা চুল মুছতে মুছতে বলল। শাড়িটা একদম সাদা, কোনো কাজ নেই, ওটা পরলে আমার বিধবা মনে হতো তাই পরিনি। মেহতাব অসন্তোষ হলো ভীষণ, নিরস মুখে বলল। কে বলেছে সাদা পরলে বিধবা মনে হয়? সাদা মানে শুভ্র, আর শুভ্র মানেই শরৎ। আমার শরৎ পছন্দ, শুভ্র পছন্দ। আর আমার বিবিজান সাদা জড়িয়ে হবে আমার একমাত্র শুভ্রতা। শাড়িটা পাল্টে এসো, সাদাটাই পরে এসো, যাও। মেহতাবের মুখের ওপর আর না করতে পারল না তনুকা। অজ্ঞতায় সাদা শাড়ি হাতে নিয়ে চলল গোসলখানায়। কিছুক্ষণের মাঝেই পরে বের হলো। মেহতাবের তীক্ষ্ণ দৃষ্টি নিমজ্জিত হলো সেদিকেই। ভীষণ চিত্তাকর্ষণ সেই দৃষ্টি, এক কঠিন রমণীর মনকে পিষে ফেলতে যথেষ্ট। তনুকা খানিকটা লজ্জা পেল বোধহয়, মাথা নুইয়ে জিজ্ঞেস করলো। এভাবে কি দেখছেন? আমার বিবিজানকে তোমাকে শরতের এক ফালি শুভ্র কাশফুল লাগছে, যাকে ছুঁয়ে দিলেই মিয়ে যাবে।
সত্যি কেমনটা হবে বিবিজান, একবার ছুঁয়ে দেখব? বলেই এগোলো সে। তনুকা অস্বস্তিতে পড়ল ভীষণ, পিছিয়ে গেল, তবে বেশি দূর যেতে পারল না। তার আগেই একজোড়া পুরুষালী শক্তপোক্ত হাতের বাঁধন আটকে দিল তাকে। মেহতাবের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। তনুকা জড়তাই জমে কাঠ। মেহতাবের শক্ত হাতের স্পর্শে শরীরের বিদ্যুৎ বইছে যেন। মেহতাব এগিয়ে আসে, তৎক্ষণাৎ তার কৃষ্ণাভ অধর ঠেকায় তনুকার ললাটে। কম্পিত হয়ে সে আঁকড়ে ধরে মেহতাবের পাঞ্জাবি। মেহতাব গাঢ় এক চুম্বন বসিয়ে সরে আসে। তনুকার কম্পন থামে না। 25 বছরের জীবনে এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে শরীর অস্থির হয়ে উঠেছে তার। চিত্তপটে অন্যরকম এক শিহরণের স্রোত বইছে। মেহতাব ফিসলে হেসে বলল। কিচ্ছু করে নেই, কাঁপাকাঁপি বন্ধ করো। লজ্জায় আরক্ত হয়ে ওঠে তনুকার গালযুগল। প্রসঙ্গ পাল্টাতে বারান্দায় চলে যায়। ইতস্ত সুরে বলে ওঠে, আপনি নিচে গিয়ে সবাইকে খেতে রাখুন, আমি আসছি। হুম, এই দায়িত্ব আমার না। তুমি যাবে, গিয়ে মহলের প্রত্যেক সদস্যকে ডেকে আনবে, নিজে বেড়ে খাওয়াবে সবাইকে। তনুকা মাথা নাড়ালো। চুলগুলো অতি দ্রুত মুছে নিজের কক্ষ ছাড়ল। মাথায় বড় ঘোমটা টেনে সে প্রথমেই গিয়ে দাঁড়ালো তার শ্বশুর শাশুড়ির কক্ষের সামনে। রেনু আজ ঘুরিয়ে ঘুরিয়ে সবার কক্ষ দেখিয়েছে বলে চিনতে আর অসুবিধে হয়নি। দরজায় ছোট করে টোকা দিল সে। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো। তনুকা আরও একবার নিজেকে ঠিকঠাক করলো, অতঃপর পা রাখলো তাদের কক্ষে। তনুকাকে দেখে সহসায় হাসি ফুটল আম্বিয়া বেগমের অধর কোণে। আবার পরক্ষণে হাসি মিইয়ে গেল। এক পলক তাকে পরখ করে তিনি বললেন, এ কি মা, তুমি একদম সাদা শাড়ি পরলে কেন? কোনো রঙিন শাড়ি পাওনি? তনুকা জানতো শাশুড়ি তাকে ঠিক প্রশ্ন করবে, তাই উত্তরও সাজানো ছিল তার। মুখস্থই বলে দিল সে। আপনার ছেলে বলেছে মা। আম্বিরা বেগম বিরক্ত হলেন হয়তো, কপাল কুঁচকে বললেন, থাক তবে, স্বামীর পছন্দ মতোই সব করো। জি, আপনারা এবার খেতে চলে আসুন, আমি বাকিদেরও ডেকে আসছি। না, তোমার ডাকতে হবে না। ঘড়ির কাঁটায় 2টো বাজলে এমনিতেই খাবার টেবিল পূর্ণ হয়ে যাবে। তুমি বরং খাবার সব টেবিলে সাজিয়ে রাখো, আমরা আসছি। তনুকার সম্মতি সূচক মাথা নাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই আবার কী ভেবে ফিরে চাইল সে। মৃদু স্বরে জিজ্ঞেস করল, রেনু বলেছিল বাবা নাকি অসুস্থ, উনি কোথায় মা? এখানে আসার পর তো একবারও দেখা হলো না। উনি আমাদের বিশেষ কক্ষে আছেন। সময় হলে মেহতাব তোমাকে ওনার সাথে দেখা করিয়ে দিবে, চিন্তা করো না। তনুকা খানিকটা অবাক হলো। অসুস্থ মানুষের জন্য আবার বিশেষ কক্ষ? সে চলে এলো রান্নাঘরে। লতাকে নিয়ে সব রান্না টেবিলে সাজালো। ততক্ষণে শুরু হয়ে গেল ঘন্টার ঢং ঢং শব্দ। খাবার টেবিলের এক কোণে এক বিশাল ঘড়ি রাখা। তনুকা সেদিকে চেয়ে দেখলো ঠিক 2টো বাজে। তখনই খেয়াল করলো মহলের সব কক্ষের দরজা খুলে গিয়েছে। একে একে বেরিয়ে এসেছে সবাই। বাড়ির অন্য 2 পুরুষ সদস্য চেয়ারে এসে বসে পড়লেন। উপস্থিত হলো মেহতাবও। অন্য এক চেয়ারে বসলো রেনু। উর্মি আর রাহিলাও আজ বসলো না কেবল আম্বিয়া বেগম। তনুকা তখন প্রসন্ন হেসে বলল, মা আপনিও বসে পড়ুন, আজ খাবার আমিই পরিবেশন করে দেব। তার সাথে তাল মিলিয়ে রাহিলা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাবি, বসে পড়ো। রান্নাটা তো আর বউকে করতে হয়নি, অন্তত পরিবেশনটাই করুক। আম্বিয়া বেগমও বসলেন। টেবিলে অনেক খাবার, চারদিকে সুস্বাদু খাবারের ঘ্রাণে মোমো করছে। তনুকা পোলাও তুলে দিল সকলের পাতে। তারপর একে একে সবাইকে দিল গরু মাংসের টিকিয়া কাবাব, সাথে সালাদ দিতেও ভুলল না। কাবাব শেষ করতেই মুরগির রোস্ট দিল সকলের পাতে। সবাই আমোদে করে খাচ্ছে। তনুকা তৃপ্তি পাচ্ছে তা দেখে। যদিও সে কিছুই রাঁধেনি, তাও শান্তি পাচ্ছে সে। রোস্ট শেষ করে রাহিলা বেগম বললেন, আমাকে একটা বোয়াল মাছ তুলে দাও তো। তনুকা এগিয়ে মাছ দিতে গিয়ে ঝোল ফেলে দিল রাহিলার শাড়িতে। চমকে উঠলেন রাহিলা, চেঁচিয়ে বললেন, এটা কি করলে? আমার এত দামি শাড়ি। তনুকা ভীত হয়, বলে, দুঃখিত ছোট কাকি, অসাবধানতাবশত পড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। তাও কেকিয়ে উঠলেন তিনি, বললেন, অসাবধানতা নাকি ইচ্ছে করেই? কি ভেবেছ, বুঝি না কিছু? সকালে ওভাবে বলেছি বলে এখন শোধ নিয়েছ, তাই না? না না, কি বলছেন? তা কেন হতে যাবে? আমি ইচ্ছে করে করিনি, ভুল হয়েছে। তাতেও যেন ক্লান্ত হলেন না তিনি। নাকের পাটা ফুলিয়ে বলে উঠলেন, বুঝি, আমি সব বুঝি। লোকমাটা গলধারণ করল মেহতাব। মনোযোগ দিয়ে কাকির কথা শুনছিল। মুখ খালি হতেই সে বলল, কাকি,
শাড়ি দামি নাকি নিজের জান বলো তো? রাহিলা ভরকালেন এমন প্রশ্নে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি বলতে চাইছো তুমি? তেমন কিছু না, সহজ কথা। শাড়ি একটা গেলে হাজারটা আসবে, কিন্তু জান একবার গেলে আর ফিরে আসবে না। তাই ভেবে দেখো কোনটা প্রিয়, শাড়ি নাকি জান? তনুকা হতভম্ব হয়ে চেয়ে রইল। মেহতাবের কথার মানে বোধগম্য হলো না তার। রাহিলার মুখ পাংশুটায় বর্ণ ধারণ করছে ইতিমধ্যেই। এই কথার মানে অনুধাবন করতে খুব একটা বেগ পোয়াতে হয়নি তার। বাড়ির সকল সদস্য নির্লিপ্ত। রেণুবাদে সকলের মস্তিষ্কেই মেহতাবের এহেন বা শানিত বাক্য বর্ণের অর্থ গেঁথে গিয়েছে। তার নির্লিপ্ত তারা মেহতাবকে চেনে, অযথা অশান্তি চায় না বলে চোখ মুখ বুজে কেবল খেয়ে যায়। আপনি তখন কাকিকে ওভাবে বললেন কেন? মেহতাব চোখ বুজে শুয়েছিল তনুকার গলা পেয়ে চোখ মেলে তাকায়, জিজ্ঞেস করে। কিভাবে? তনুকা এগিয়ে এসে খাটের অপর পাশে পা ঝুলিয়ে বসে, তারপর মাথা কাত করে মেহতাবের দিকে চেয়ে বলে, আপনার কথা শুনে মনে হলো আপনি কাকিকে হুমকি দিচ্ছেন। সামান্য শাড়ির সাথে কি কারো জানের তুলনা হয়? তাহলে আপনি কাকিকে ওভাবে কেন বলছিলেন? মেহতাব পুনরায় তার ঘন পল্লবে বিশিষ্ট চোখের পাতা নিমিলিত করল, বলল, তুমি বড্ড বেশি প্রশ্ন করো বিবিজান, এত প্রশ্ন ভাল লাগে না। মাথাটা ধরছে, একটু টিপে দাও না। তনুকা বিরক্তিতে নাক মুখ সংকুচিত করে ক্ষিপ্ত সুরে বলে, সবার সাথে তো বেশ সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলেন, আমার সাথে কথা বলতে গেলে কেন এমন শুদ্ধ অশুদ্ধ সব মিলিয়ে ফেলেন বলেন তো? আবার প্রশ্ন করো? আমার যা মন চায় আমি তাই করি। এখন এত প্রশ্ন না করে আমার কাছে আসো। এত দূরে বসে থাকলে কি আর স্বামীর আদর্শ এক পাওয়া যায়? তনুকার বিরক্তির মাত্রা ত্বরান্বিত হলো। উঠে দাঁড়ালো সে, বলল, না, আপনার আদর সোহাগের কোনো প্রয়োজন নেই আমার। আমি রেনুর ঘরে যাচ্ছি। মেহতাব কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তনুকা বেরিয়ে গেল সেই কক্ষ ছেড়ে। মেহতাব কিঞ্চিত হাসল, মনে মনে আওড়ালো, আমার এতদিনের জমানো আদর সোহাগ ভালোবাসা সব তো কেবল তোমার জন্যই বিবিজান। তুমি না চাইলেও এগুলো এখন তোমাকে নিতেই হবে। রেনুর দরজায় ঠক ঠক করে শব্দ হয়। ভেতর থেকে সে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে। কে? তনুকা মৃদু আওয়াজে বলে, আমি রেনু, আসবো? কে? বৌমনি? হ্যাঁ। এসো এসো। তনুকা ভেতরে প্রবেশ করে। রেনু শোয়া ছেড়ে উঠে বসে। তনুকা জিজ্ঞেস করে, ঘুমাচ্ছিলে বুঝি? আমি কি বিরক্ত করলাম? রেনু হেসে বলল, আরে না না, ঘুমাচ্ছিলাম না, শুয়ে শুয়ে আকাশ দেখছিলাম। ওই দেখো, আমার বিছানা থেকে কি সুন্দর আকাশ দেখা যায়। তনুকা মৃদু হাসল, বলল, বসবো? রেনু চকিতে স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, বসো না। অনুমতি নিচ্ছ কেন? তনুকা বসল। রেনু জিজ্ঞেস করল, আমাদের এখানে তোমার ভালো লাগছে তো? তনুকা ম্লান হেসে বলল, হ্যাঁ, জমিদার বাড়ি ভালো না লেগে উপায় আছে? আর আমার জমিদার ভাইজানকে কেমন লাগছে শুনি? হুম হুম। তনুকা প্রশ্ন শুনে চাইল। রেনুর চোখে মুখে দুষ্টমির রেশ। হাসল তনুকা, বলল, তোমার ভাইজানকে আমার একটুও পছন্দ হয়নি। রেনুর মুখ চুপসে গেল। অস্থির হয়ে জিজ্ঞেস করল, কেন কেন? আমার অমন সুন্দর ভাইকে তোমার কেন পছন্দ হয়নি শুনি? আমার ভাইজানের গায়ের রং একটু চাপা বলে? তনুকা অস্বস্তির সুরে বলল, না না, কি বলছো? আমি গায়ের রং দেখে মানুষ বিচার করি না। আমার কাছে মনুষ্যত্ব আগে, তারপর সব। আচ্ছা, তোমার ভাইজান কি খুব বদমেজাজি মানুষ বা অহংকারী? রেনু একটু নড়ে চড়ে বসল। তারপর আমোদ গলায় বলল, তুমি ভাইজান সম্পর্কে কিছু জানো না তো, তাই এমন ভাবছো। তুমি জানো, এই গ্রামের মানুষের কাছে আমার ভাইজান একজন ফেরেশতার সমতুল্য। গ্রামের প্রত্যেকটা মানুষ ভাইজানকে ভীষণ ভালোবাসেন। আর ভাইজানের কাছেও এই গ্রাম তার একটা পরিবার। এই গ্রামের এইটুকু ক্ষতিও তিনি বরদাস্ত করেন না। তনুকা একপল ভেবে বলল, তবে তখন ওই মানুষটাকে এইভাবে কেন শাস্তি দিচ্ছিলেন? এমন কি অন্যায় করেছিলেন উনি? রেনু ভরাট গলায় বলল, তুমি জানো না বৌমনি, ওই লোকটা কত জঘন্য। ওই একটা মেয়েকে ধর্ষণরত অবস্থায় গ্রামের লোকেদের কাছে ধরা পড়ে। গ্রামের লোকরাই তো তাকে ধরে ভাইজানের কাছে নিয়ে আসে। এখন তুমি বলো, একজন ধর্ষকের ঠিক কী শাস্তি হওয়া প্রয়োজন? ভাইজান কি ভুল কিছু করেছেন? তনুকার মুখে রানী।
না জেনে না বুঝে ভুল করে ফেলেছে সে। একজন ধর্ষককে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। সিহ, তনুকার এবার নিজের ওপরই ঘৃণা হচ্ছে। সে মিয়ে যাওয়া সুরে বলল, আমি আগে জানলে কখনোই এমন করতাম না। একজন ধর্ষকের শাস্তি সব থেকে জঘন্যতম হওয়া উচিত। ভাইজান, তুমি বলে কিচ্ছু বলেননি, অন্য কেউ হলে আজ মেরেই ফেলতেন। কেন? ওনার বিচার মহলে মহিলাদের যাওয়া নিষেধ কেন? রেনু দুই কাঁধ উছিয়ে বলল, কি জানি, আমি তো জানি না, তবে ভাইজান বিচার মহলে বসার পর থেকেই ওই নিয়ম দেখে আসছি। এর কারণ ভাইজানই ভালো বলতে পারবেন। তনুকা ভাবল কিয়ৎক্ষণ, অতঃপর বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। জমিদারি প্রথা তো এখন বিলুপ্ত। গ্রামে এখন নির্বাচন হয়, চেয়ারম্যান হয়, গ্রাম পরিচালিত হয় তার দ্বারা। সেখানে তোমাদের গ্রামে এখনো এই জমিদারি প্রথা কেন চলছে? গ্রামের কেউ কিছু এ নিয়ে বলে না? রেনু হেসে বলল, সাধারণ মানুষ তাদের অধিকার পেলেই সন্তুষ্ট। সেখানে এই গ্রামের মানুষদের আমার আব্বা আর ভাইজান তার থেকেও বেশি দিয়ে এসেছেন। আব্বাও ওনার বিচার মহলে একজন সত্যবান নিষ্ঠাবান মানুষ ছিলেন। এই গ্রামের এত উন্নয়ন সব ওনার হাত ধরেই। তুমি জানো, করোনার সময় যখন কোনো গ্রামে ঠিকমতো ভ্যাকসিন পাঠানো হচ্ছিল না, তখন আমাদের গ্রামে সর্বপ্রথম ভ্যাকসিন আনা হয় গ্রামের অসুস্থ মানুষদের সেবার জন্য। ভাইজান নিজ উদ্যোগে শহর থেকে ডাক্তার আনেন। যেখানে নিজের প্রিয়জনেরা মৃত্যুর পর একে অন্যের জানাজা পর্যন্ত পড়তে আসছিল না, সেখানে ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে সবার জানাজা পড়েছেন, কবর দিয়েছেন। গ্রামের প্রতিটা বিপদে আমাদের পরিবার সকলের ঢাল হয়ে দাঁড়ায়। তারপরও তোমার মনে হয় এই গ্রামের মানুষ এই জমিদারি প্রথা চাইবে না? সবাই নিজ খুশিতে এই জমিদারি চায়। ভাইজান যেদিন দায়িত্ব নিয়েছিলেন সেদিন বলেছিলেন, গ্রামবাসী যদি কোনোদিন বলে এই জমিদারি তারা চায় না, তবে সাথেই এই জমিদারি বন্ধ হয়ে যাবে। তবে আজ পর্যন্ত কেউ এই কথা মুখেও আনেনি। তাদের কাছে আমাদের পরিবার এক সম্মানজনক ভরসা, যাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। থামল রেনু। তনুকা নিমিষে শুনল সব, অতঃপর বলল, ইউনিয়ন পরিষদ থেকেও কি কোনো বাধা আসে না? সরকারিভাবে তো এই জমিদারি তুলে দেওয়া হয়েছে, তবে তোমরা কি করে অনুমতি পাচ্ছ? রেনু ঠোঁট উল্টে ভেবে বলল, আব্বাজান আগেই সব ব্যবস্থা করে রেখেছিলেন। আর এই গ্রামেও নির্বাচন হয়, চেয়ারম্যানও আছে, তবে নামমাত্র। সব তো আমার আব্বাজানই করে এসেছেন, আর এখন ভাইজান করছেন। গ্রামের মানুষের কোনো বাধা নেই বলে বাইরে থেকেও তেমন কোনো বাধা আসে না। তনুকা সব শুনে তপ্ত শ্বাস ফেলে। মনে প্রশ্নর পাল্লা কিছুটা হলেও প্রমোশিত হয়েছে। রেনু হঠাৎ প্রশ্ন করে, তোমার কি ভাইজানকে পছন্দ হয়নি? ভাইজান কিন্তু খুব ভালো মানুষ, আর তোমাকেও খুব ভালোবাসেন। তনুকা অবাক হয়, জিজ্ঞেস করে, ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসেন। তোমার আর ভাইজানের বিয়ে ঠিক হবার পর থেকেই আমি ভাইজানের আরেক রূপ দেখেছিলাম। আমার বোঝ হবার পর থেকে আমি ভাইজানকে কোনো দিন কোনো মেয়ের প্রতি আগ্রহ দেখাতে দেখিনি। প্রথম সেই আগ্রহ আমি তোমার জন্য দেখেছিলাম। জানো তো, গ্রামের কত মেয়ে ভাইজানের প্রেমে দিশেহারা। আমার বান্ধবী নীলুও ভাইজানের ওপর চরম পরিমাণে দুর্বল। তোমার তো নিজেকে নিয়ে গর্ব করা উচিত যে তুমি আমার সুদর্শন ভাইজানকে তোমার স্বামী হিসেবে পেয়েছো। তনুকা হাসে, বলে, তা যা বলেছ। তোমার ভাইজান সুদর্শন বটে, তবে ভালোবাসা কি এত সোজা? উনি আমাকে এক দেখাতেই কি করে ভালোবেসে ফেললেন? ব্যাপারটা খুব চিন্তার। কিন্তু তোমার ভাইজানের সাথে কথা বলতে হবে। রেনু বেশ আগ্রহ সমেত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এখনই একবার গিয়ে এই কথাটা জিজ্ঞেস করে এসো না। তনুকা সায় দিল। উত্তর তার এখনই চাই। মেহতাব মজুমদারের মতো একজন সুদর্শন বিত্তবান জমিদার ছেলে হঠাৎ এত মেয়ে রেখে তাকেই কেন পছন্দ করলো? আবার বিয়ের আগেও তার প্রতি এত দুর্বলতা। এটা কি নিতান্তই স্বাভাবিক কিছু, নাকি এর পিছনেও গল্পে রয়েছে বিশাল গভীরতা? রুমে ফিরে আসে তনুকা। উদ্দেশ্য তার এক্ষুনি মেহতাবের সাথে কথা বলা। কিন্তু রুমে এসেই দেখল রুম শূন্য, মেহতাব নেই।
তনুকার এই মুহূর্তে মেহতাবের অনুপস্থিতি তার ঠিক মনোভূত হলো না। এই সময় আবার কোথায় গেল লোকটা? তনুকা ভাবতে ভাবতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার বারান্দা থেকে মহলের প্রধান ফটক দৃশ্যমান।